হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তন্নি স্টিল লাইফস্টাইল। কি অবস্থা সবার? আশা করছি আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আজকে আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিও শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে আমাকে জানাতে পারেন ঠিক কোন কোন জায়গা আমি ইমপ্রুভ করলে আপনাদের কাছে আরও বেশি ভালো লাগবে। আজকের ভিডিওটা আমি শুরু করেছিলাম রাতের রান্নাবান্নার পরের থেকে। প্রথমেই দুধটাকে জাল করে নিলাম। খাওয়া দাওয়া যেহেতু শেষ, রান্নাবান্না শেষ, যেহেতু খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়ার পরে মারিয়াম আর মারিয়ামের বাবা প্লাস মেহেরিন ওরা শুয়ে পড়েছে। আর আমি প্রত্যেক দিনের মতো রাতের বেলায় যে কাজগুলো করে নেই, আজকেও ঠিক সেই কাজগুলো করে নিচ্ছি আর আপনাদের সাথে তুলে ধরেছি ভিডিও আকারে। আমি তো অনেকের ডেলি ব্লগই দেখি, তাদের মধ্য থেকে একজন আছে রত্না ক্যানভাস নাম করে, একটা হিন্দু দিদি। তো ওনার ভিডিওতে উনি সেদিন বলছিল যে ওনার হাজবেন্ড নাকি অফিস থেকে এসে মোবাইলটা নিয়ে বসে যায়, মোবাইলটা দেখে আর কোনো কিছু তো করেই না, এমনকি ওনার সাথেও গল্প করে না। তো উনি বলছিল যে এটা নিয়ে আমি আর কিছু বলি না, আমি আমার মতো করে কাজ করে যাই। একটা লক্ষণীয় বিষয়, ওনাদের কিন্তু বাচ্চাও নেই যে দূরত্ব আসবে। ওনার বয়সটাও কিন্তু অনেকটা কম, বাট তারপর আসলে এরকম কেন রিলেশন বুঝতে পারলাম না। বিষয়টা দেখে আসলে আমার অনেক বেশি খারাপ লাগলো। তো হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক হবে মধুর মতো, তাদের মধ্যে এই যে হ্যাঁ ঝগড়া বিবাদ সবারই হয়, তবে দিন শেষে মানসিকভাবে অ্যাটাচড থাকাটাই হচ্ছে বড় ব্যাপার। মানসিক দূরত্বটা কেন তৈরি হবে আমি আসলে এই জিনিসটাই বুঝি না। তো আল্লাহ পাক আমার প্রত্যেকটা দিদি বোনদেরকে স্বামী সন্তান নিয়ে সুখের সংসার করার তৌফিক দান করুক এবং আমাদেরকেও আল্লাহ পাক ভালো রাখুক। খুব অল্প বয়সেই কিন্তু আমার বিয়ে হয়ে গিয়েছিল, আর খুব অল্প বয়সেই 2টা বাচ্চার মা আমি হয়েছি। আমার বড় বাচ্চাটাও ছোট এবং ছোট বাচ্চাটা তো ছোটই, আর আমি নিজেও আসলে ছোট। কারণ আমার আব্বুর কাছে আমি যেভাবে বায়না করতাম, আবদার করতাম, আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ডের কাছেও আমি ওইভাবেই সমস্ত বায়না করি, আবদার করি এবং খুব কম সময় সে বিরক্ত হয়। বাট বিরক্ত হলেও আলটিমেটলি আমি যেটা বলি সেটাই আসলে হয়। আর এটা আল্লাহ পাকের অনেক অনেক বড় একটা রহমত আমার উপর। তো আল্লাহর কাছে আসলে চাইতে হয়, আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হয়। আল্লাহর কাছে সবসময় চাই, জানি না জীবনের শেষ দিন অবধি কী আছে, তবে সবসময় চাই যে আমাদের সম্পর্কটা এমনই থাকুক। তো বড় মেয়েটাকে স্কুলে দিয়েছি, সব কিছু আসলে মেনটেন করে আমাকে ওকে স্কুলে নিয়ে যেতে অনেকটাই প্যারা খেতে হচ্ছে, যেহেতু প্রথম একটু টাইম ম্যানেজমেন্টের ব্যাপার আছে, ওকে পড়ানো সব কিছু মিলিয়ে বাসাবাড়ির কাজ, শীতের দিনে ছোটোবেলা, রাতে আবার তো ঠান্ডা পড়ে যায়। আমার হাজব্যান্ড কিন্তু অনেকটাই হেল্প করে আমাকে। আমাকে হেল্প করতে যে এই কয়দিন একটু লেটে অফিসে বের হচ্ছে। তো অলরেডি তার অফিসের বস তাকে বলেছে যে আপনি এই কয়দিন কেন এত লেট করে আসছেন। সবার কাছে তো আর আসলে বলা যায় না যে আমার বউকে সাহায্য করার জন্য। আমাকে বলছিল, তা আমিও চিন্তা করলাম যে না, আরও বেশি আমার কাজের ব্যাপারে সিনসিয়ার হতে হবে। আর এই যে দেখেন আজকে কিন্তু অনেকগুলা বাজার এনেছিল, তার সাথে মুড়ি এনেছিল। তো উপরের মুড়িগুলো আমি রেখে দিয়েছি আর নিচেরগুলো একটু ঝেড়ে এখন দুধ দিয়ে দেব। আমার 2টা মেয়ে দুধ মুড়ি খেতে অনেক বেশি পছন্দ করে। তো ওদের বাবা ওদেরকে নিয়ে খেলা করছে। আচ্ছা, মোবাইল ঘাটার যে ব্যাপারটা বলছিলাম, আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড কিন্তু খুব কম সময় মোবাইলটা ঘাটে। ঘাটতে চায় বাট আমার ঠেলায় পেরে দেয় না।
ও বেশিরভাগ সময় বাচ্চাদেরকে টাইম দেয়। বাচ্চাদেরকে টাইম দেওয়া শেষ হলে আমার সাথে টাইম দেয়। তারপরে তো আসলে হয় না, আমার সাথেও টাইম দেওয়া হয় না। ঘুমানোর টাইম হয়ে যায়। সবকিছু মিলিয়ে আসলেই একটা মানে চাপে থাকি আমরা ২ জনই। তবে সন্তান আসলে আল্লাহ পাকের একটা দান, আল্লাহ পাকের নেয়ামত এবং রহমত। দেখা যাচ্ছে কোনো রাত যায় আমি আর আমার হাসব্যান্ড এত বেশি ক্লান্ত হয়ে যাই, মানে হাঁপিয়ে উঠি আমরা ওদের যন্ত্রণায়। মনে হয় যে কি করলাম, ভুল করলাম, কেন করলাম? কিন্তু বিশ্বাস করেন, আবার যখন রাতটা পার হয়ে একটা নতুন সকাল আসে, কিচ্ছু মনে থাকে না। এই যে কালকে রাতের যন্ত্রণা, কষ্ট, এগুলা কিচ্ছু মনে থাকে না। কেন জানি না, অনেক বেশি কষ্ট যেদিন হয় তার পরের দিনের সকালটা না আরো বেশি সুন্দর হয়। তো উনি আমাকে অনেকটাই হেল্প করছে। সবকিছু মিলিয়ে আমিও চেষ্টা করছি সবকিছু টাইম টু টাইম করার। এরপরে আমার পড়াশোনাটাও তো আমাকে কন্টিনিউ করতে হবে। বাবুর জন্য তো অলরেডি আমার ১ ইয়ার গ্যাপ হয়ে গেল। আ আসলে অল্প বয়সে বিয়ে করলে এরকমই হয়। বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে নিজের পড়াশোনাটা তো কন্টিনিউ করাই যায় না। আর কিছু করা তো আসলে যায় না। আবার যখন একটু মানে পড়াশোনা শেষ করে বিয়ে হয়, তখন বলে যে মানে মুরব্বি বউ, বয়স্ক বউ, বাচ্চা হতে চায় না। কত রকমের সমস্যা বলেন। আর সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমার জীবনটা বেশ ভালোই কাটে। তবে আব্বু-আম্মুর প্রতি আমি একটা সময় অনেক বেশি অন্যায় করেছি। যেটা মনে পড়লে আমার নিজেকে নিজের বলতে ইচ্ছা করে যে জানোয়ার ছাড়া আর কিছুই না। তো ওই দিনগুলো মনে পড়লে আমি আসলে সহ্য করতে পারি না। কারণ অনেক বেশি কষ্ট দিয়েছি আমার আম্মু-আব্বুকে। সেই সাথে ফ্যামিলির প্রত্যেকটা পারসনকেই কষ্ট দিয়েছে। আসলে আমি মেলাতে পারি না যে ওইটা কি আসলেই আমি? আমি কিভাবে এরকমটা করেছিলাম? তো আপনাদের সাথে সেই গল্প আরেকদিন শেয়ার করব। তো এই যে পাস্টের এই জিনিসগুলো মনে পড়লে খুব কষ্ট লাগে। আর দ্বিতীয়ত সবসময় মাথার ভিতরে একটা কথাই ঘোরে যে আব্বু-আম্মুকে তো কষ্ট যা দেওয়ার দিয়েছি, তাদের তো অনেকটা বয়স হয়েছে। মেয়ে হিসাবে যদি কিছু অন্তত করতে পারতাম, তারা চলে যাওয়ার আগে তাদেরকে যদি অন্তত একটু সুখ শান্তি দিতে পারতাম, এই যে জিনিসটা। আর অতীতের কিছু কথা আছে আমার বিয়ের পরে। প্রচুর কথা শুনেছি আমি। আমি আমার এবং আমার ফ্যামিলি নিয়ে এত ছোট করে কথা বলা হয়েছে, এত অপমান করা হয়েছে। তো ঠিক আছে, তারা এখন অনেকটাই পরিবর্তন হয়েছে। আলহামদুলিল্লাহ সবকিছুই ঠিক হয়েছে। তবে ওই যে অতীতের মানে আ খোঁচা মারা কথা, অপমানজনক কথা, নিজের আব্বা-মা, পরিবার-পরিজন সম্পর্কে বাজে কথা, নোংরা কথা, যেগুলা মনে পড়লে আমি না সহ্য করতে পারি না। তখন আমার মনে হয় যে আসলে মানে তারাই কি খারাপ নাকি আমি বেশি ভালো ছিলাম? আসলে কেন জানি না, সরাসরি না আমি কাউকে খারাপ বলে মানে সম্বন্ধ করতে পারি না। অনেকে আছে না যে বলে, "আমার মাই ভালো, আমার বাবাই ভালো।" হ্যাঁ, আমার কাছে আমার মা ভালো, আমার কাছে আমার বাবা অবশ্যই ভালো। কিন্তু আমারও ভাইয়ের কিন্তু একটা বউ আছে। তো ওই ক্ষেত্রে কখনো আমি কিন্তু মানে আমি অথবা আমার বাকি ২ টা বোন আমরা কিন্তু পাকামি করে বলতে যাই না যে ওই ক্ষেত্রেও আমার মা ভালো। শাশুড়ি। সে তার ছেলের বউয়ের সাথে কেমন, সেই বিবরণটা কিন্তু একমাত্র তার ছেলের বউটাই দিতে পারবে। তার মানে কিন্তু এরকম না যে আমাদের মার কোনো দোষ সরাসরি আমাদের সামনে ধরা পড়েছে। এটা পড়েনি, এটা কখনো পড়বেও না। তবুও যেহেতু আমরা একটা বাড়ির বউ, আমাদের খারাপ লাগে, আমাদের অনেক কমপ্লেন থাকে। সেও কিন্তু একটা বাড়ির বউ। তো এই যে ভালোকে ভালো, কালোকে কালো বলার মতো গুণ, ক্ষমতা কিন্তু সবার মধ্যে থাকে না। যেটা আমার মধ্যে আছে আমি কিন্তু বলতে পারি। এবং আমি মিথ্যা কথা খুব কম বলি। খুব বেশি যদি ঝামেলায় না পড়ি তখন তাই ছাড়া তারপরও যে ঐরকম মানে ডাহা মিথ্যা কথা, এরকম কথা আমি কখনোই বলি না। যাই হোক, অনেক কথা আপনাদের সাথে বললাম আর ভিডিওটার অনেক দূর পর্যন্ত চলে এসেছি। জানি না ভিডিওটা আপনাদের কার কাছে কেমন লেগেছে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এখনো পর্যন্ত যদি কেউ থাকেন একটা লাইক না দিলে প্লিজ অন্তত একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শেষ করবেন। আপনাদের সবার
সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুক। আপনারাও আমার জন্য দোয়া করবেন যে আমার একটা ভিডিও যেন অন্তত ভাইরাল হয়। আমার আসলে খুব কষ্ট লাগে এত কষ্ট করে ভিডিও করি, তবে কেন জানি না সফল হতে পারি না। তো আল্লাহ পাক আসলে যা মানে কষ্টের পাশাপাশি এতটুকু চিন্তা করে স্বস্তি পাই যে এই দুনিয়াতে যার যতটুকু দরকার আল্লাহ পাক তাকে ঠিক ততটুকুই দিয়ে পাঠান। তবে ইউটিউবের পিছনে আমার পরিশ্রমটা অজস্র পরিমাণ, যেটা আসলে আপনাদের সাথে আমি এক্সপ্লেইন করে বোঝাতে পারবো না। আর আপনারা আসলে বুঝবেনও না। তো যাই হোক, সর্বশেষ কিছুটা মসলা ছিল। আর এই মসলাগুলো কিন্তু আমি সুন্দর মতো বেটে নিচ্ছিলাম। মানে আমি রাতের বেলায় কাজগুলোকে গুছিয়ে রাখছি, সকালে যাতে প্যারাটা না খেতে হয়। আর এর মধ্যে কিন্তু বাবুকে আমি ঘুমও পাড়িয়ে দিয়েছি। মানে অনেকটা রাত হয়ে গেছে, ওরা কিন্তু ঘুমিয়ে অলরেডি